হ্যালো সবাইকে, নতুন একটা ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা ক্লাস 10-এর একটা খুব গুরুত্বপূর্ণ টপিক শিল্প চর্চার ইতিহাস, এটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তোমরা যারা আমার ভিডিওগুলো, আমার ক্লাসগুলো খেয়াল করো, তারা দেখে থাকবে যে আমরা কিন্তু বিগত বেশ কয়েকটি ক্লাস জুড়ে ক্লাস 10-এর প্রত্যেকটি ছোট ছোট টপিক ধরে ধরে এগোচ্ছি। তাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবে না, কারণ এই চ্যানেলে কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ টপিকগুলোকে খুব সহজভাবে আলোচনা করা হয়। আমরা বর্তমানে যে টপিকগুলো নিয়ে আলোচনা করছি তা হচ্ছে মূলত সাধারণ মানুষের যে ইতিহাস সেগুলো। তোমরা যে ছোট থেকে যে ইতিহাস পড়ে এসেছো সেটি ছিল কিন্তু মূলত রাজা মহারাজাদের কাহিনী, মন্ত্রীদের কাহিনী, রাজনীতি, অর্থনীতি ইত্যাদি তোমরা পড়ে এসছো। কিন্তু বর্তমানে তোমরা যে ইতিহাস পড়ছো সেটি হচ্ছে নিম্নবর্গীয় মানুষ বা সাধারণ মানুষদের ইতিহাস। সমাজকে একদম নিচু তলা থেকে দেখলে বা সমাজের একদম নিচু তলায় তাকালে যে মানুষগুলোকে তোমরা দেখতে পাবে, সেই সমস্ত মানুষের জীবন কাহিনী, তাদের নিত্যদিনকার চাওয়া পাওয়া, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের ভালো মন্দ, তাদের খাদ্যাভ্যাস, খেলাধুলা ইত্যাদি সমস্ত জিনিস মিলিয়ে যে ইতিহাস, সেসবই আমরা এখন কিন্তু আলোচনা করছি। আর আজকে আমরা যে ইতিহাস আলোচনা করব তা হচ্ছে মূলত শিল্প চর্চার ইতিহাস। এর মধ্যে রয়েছে সঙ্গীত, এর মধ্যে রয়েছে নৃত্য, এর মধ্যে রয়েছে নাটক এবং চলচ্চিত্র। শিল্প বলতে তো আমরা মূলত এগুলোই বুঝি, যে সঙ্গীত, নৃত্য, নাটক, চলচ্চিত্র ইত্যাদি। তো এগুলো নিয়ে আলোচনা করব। এরপরে কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ সমস্ত টপিক রয়েছে, যেখানে জীবনের ঝরাপাতা ইত্যাদি বিভিন্ন আত্মজীবনী রয়েছে। তারপরে পরের বহু চ্যাপ্টার রয়েছে গুরুত্বপূর্ণ, তো সেগুলো আমরা খুব সহজ ভাষায় কিন্তু আলোচনা করব। তাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং এই ক্লাসটা এখন দেখতে থাকো। দেখো, আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব খুব শান্তভাবে বোঝার চেষ্টা করো। দেখো, আদিম মানুষ যখন খাদ্য সংগ্রহের জন্য শিকার করত, তখন থেকেই কিন্তু শিল্প চর্চার শুরু হয়। সময় বদলের সাথে সাথে শিল্পচর্চার আঙ্গিক এবং বিষয়বস্তুতে নানান পরিবর্তন এসেছে। কলাশিল্পী যখন তার কোনো নির্দিষ্ট বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে আবেগ বা ভালো বক্তব্যের বহিঃপ্রকাশ ঘটায়, তখনই তা শিল্প নামে পরিচিত হয়। এর প্রধান চারটি দিক রয়েছে, এই শিল্পটির প্রধান চারটি দিক রয়েছে। কি কি? সঙ্গীত, নৃত্য, নাটক এবং চলচ্চিত্র। এদের উদ্ভব, বিবর্তন এবং প্রভাব সম্পর্কে আলোচনাই শিল্প চর্চার ইতিহাস নামে পরিচিত। মানে শিল্প জিনিসটা কি তোমরা আশা করি বোঝো। শিল্প মানে হচ্ছে ভারতের বা বাংলার যে সাংস্কৃতিক জিনিসগুলো, অর্থাৎ সঙ্গীত চর্চা, নৃত্য, চলচ্চিত্র ইত্যাদি বা কবিতা, গান সমস্ত কিছুই কিন্তু শিল্পের মধ্যে রয়েছে। তো এইগুলো নিয়ে যখন আলোচনা করা হয় তখন সেই ইতিহাসটিকে কিন্তু বলে শিল্প চর্চার ইতিহাস। এই শিল্প চর্চার ইতিহাসের মধ্যে মূলত চারটি ধরনের শিল্প রয়েছে। কি কি? সঙ্গীত শিল্প রয়েছে, অর্থাৎ গান। নৃত্য শিল্প রয়েছে, অর্থাৎ নাচ, ডান্স। নাটক শিল্প রয়েছে, নাটক মানে থিয়েটার। আর কি রয়েছে? চলচ্চিত্র। চলচ্চিত্র মানে সিনেমা। দেখো, চিত্র মানে হচ্ছে ছবি, আর চলচ্চিত্র মানে এমন একটা ছবি যেটায় মোশন আছে, মানে সেটা চলছে, সেই জন্য চলচ্চিত্র মানে সিনেমা। তো কি বলছে একবার আমরা পড়ি। প্রথমে সঙ্গীত। দেখো, পৃথিবীর সব দেশেই বিনোদনের একটি জনপ্রিয় বিষয় হলো সঙ্গীত। মানে পৃথিবীর যে কোনো দেশ, শুধু আমাদের ভারতবর্ষ বলে না, যে কোনো দেশের কিন্তু বিনোদন, অর্থাৎ মানে মানুষ ফাঁকা সময় যে জিনিসটা করে তারা সময় কাটায়, সেই জিনিসটিকে বলা হয় বিনোদন। এই বিনোদনের প্রধান যে বিষয় সেটি হচ্ছে সঙ্গীত বা
সং, দেখবে আমরাও শুনি। আমরা আমাদের যখন একটু মনটা ভালো থাকে তখন আমরা গান শুনি, যখন মন খারাপ হয় তখন আমরা গান শুনি। কোথাও যদি পুজো হয় সেখানে ভক্তিগীতি চলে, কোথাও যদি কোনো রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু জন্মতিথি পালন হচ্ছে সেখানে রবীন্দ্রসঙ্গীত চলে, নজরুল গীতি চলে। তো আমাদের জীবনে কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই সঙ্গীত, ঠিক আছে? অঞ্চলভেদে এই সঙ্গীত বিভিন্ন ধরনের হয়, মানে বিভিন্ন অঞ্চলে দেখবে বিভিন্ন ধরনের সঙ্গীত হয়। একই ধরনের সঙ্গীত কিন্তু সমস্ত জায়গায় কিন্তু হয় না। তবে বর্তমান দিনে যে ঘটনাটি ঘটছে আমাদের চারপাশে, সেই ঘটনাটিকে কি বলা হয়? তাকে বলা হয় কিন্তু বিশ্বায়ন। অর্থাৎ এই সমগ্র বিশ্ব একটি ডাইনিং রুম হয়ে গিয়েছে। মানে একটি ডাইনিং রুমে যেমন সবাই মিলে বসে থাকে, বিভিন্ন কথা হয়, তো বর্তমান বিশ্ব এরকম একটা ডাইনিং রুম হয়ে গেছে ইন্টারনেটের জন্য। মানে সমস্ত জায়গার সংস্কৃতি সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ছে। তাই হয়তো তোমরা ব্যাপারটা বুঝতে পারো না যে অঞ্চল ভেদে সঙ্গীত চর্চারও ভেদ হয়। কারণ আমরা এখন যে গান শুনি সেই গান হয়তো পাঞ্জাবেও শোনে, দিল্লিতেও শোনে, মুম্বাইতেও শোনে, বা দেশের বাইরেও শোনে। কিন্তু আসলে প্রত্যেকটা জায়গার কিন্তু এক একটা নিজস্ব গান রয়েছে। যেমন পাকিস্তানে রয়েছে কাওয়ালি। আশা করি তোমরা কাওয়ালি নামটা শুনেছো, এই নামটার সাথে তোমরা পরিচিত রয়েছো। পাকিস্তানের এই গানটিকে কি বলা হচ্ছে? পাকিস্তানের এই গানটিকে বলা হচ্ছে কাওয়ালি। এই কাওয়ালি গানের জনক কে? কাওয়ালি গানের জনক হচ্ছেন আমির খসরু। পাঞ্জাবে আবার মিয়া গোলাম নবী প্রবর্তিত টপ্পা গানের প্রচলন দেখা যায়। তাহলে এই যে টপ্পা গান, এটি কার প্রবর্তন করা? এটি হচ্ছে মিয়া গোলাম নবীর প্রবর্তন করা পাঞ্জাবে। বাংলায় আমরা শুনি কি পল্লীগীতি, ভাটিয়ালি। উত্তর ভারতে ধ্রুপদী সঙ্গীত বিশেষভাবে উল্লেখযোগ্য। ধ্রুপদী সঙ্গীত মানে ক্লাসিক্যাল যে সং সেগুলোকে বলে ধ্রুপদী সঙ্গীত, সেগুলো কিন্তু উত্তর ভারতে খুব প্রচলিত। আর পশ্চিমবঙ্গে কি প্রচলিত? পল্লীগীতি বা ভাটিয়ালি। অবশ্য বর্তমানে বাংলার রবীন্দ্রসঙ্গীত কিন্তু বিশেষ মর্যাদার আসন লাভ করেছে। যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম যে রবীন্দ্রসঙ্গীত, আমরা আমাদের যে কোনো সময় কিন্তু রবীন্দ্রসঙ্গীত শুনি। আমরা খুশি হলে রবীন্দ্রসঙ্গীত শুনি, আমাদের দুঃখ হলে শুনি, আবার আহ, যে কোনো অনুষ্ঠান, এমনকি দুর্গাপুজো ইত্যাদি সমস্ত কিছুতে কিন্তু রবীন্দ্রসঙ্গীত আমাদের ওতপ্রোতভাবে জড়িত। দেশ বিদেশের বহু পণ্ডিত সঙ্গীত নিয়ে তাই বিশেষ চর্চা করেন। এক্ষেত্রে কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল হরিশ ভিমানির ইন সার্চ অফ লতা মঙ্গেশকর। এই বইটির নাম খুব গুরুত্বপূর্ণ, তোমরা লিখে রাখতে পারো, হরিশ ভিমানির লেখা ইন সার্চ অফ লতা মঙ্গেশকর। এছাড়াও সুধীর চক্রবর্তীর বাংলা গানের সন্ধানে নামক একটি বই রয়েছে। এছাড়াও রাজেশ্বর মিত্রের লেখা সঙ্গীত মূল্যায়ন ইত্যাদি, এই বইগুলো কিন্তু রয়েছে। তো বুঝতেই পারছো সঙ্গীত এটিও ইতিহাসের দৃষ্টিতে প্রচণ্ড গুরুত্বপূর্ণ। সঙ্গীতের পরেই কি আসছে? সঙ্গীতের পরেই কিন্তু আসছে নৃত্য, মানে ডান্স। সঙ্গীতের মতো নৃত্য শিল্পকলার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। মানে শিল্পের দিক থেকে দেখতে গেলে দেখবে নৃত্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেশ এবং কাল ভেদে নৃত্যের বিভিন্ন প্রকারভেদ লক্ষ্য করা যায়। এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো মার্কিন যুক্তরাষ্ট্রের হিপ হপ। তোমরা নিশ্চয়ই হিপ হপ ড্যান্সের নাম শুনেছো, সেটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটি জনপ্রিয় নৃত্য কৌশলী। এছাড়াও রয়েছে চীনের ইয়াংকো। এছাড়াও বিভিন্ন দেশের খুব গুরুত্বপূর্ণ কিন্তু কিছু ডান্স ফর্ম রয়েছে, যেমন ফ্রান্স এবং রাশিয়ার যে ডান্স ফর্ম খুব গুরুত্বপূর্ণ, তার নাম কিন্তু ব্যালে। কি বললাম তার নাম কিন্তু ব্যালে। এছাড়াও ভারতে বিশেষ করে তামিলনাড়ুতে কিন্তু ভারতনাট্যম বলে একটি নাচের কিন্তু নাম আমরা প্রত্যেকে নিশ্চয়ই শুনেছি, তোমরাও আশা করি শুনেছো যে ভারতনাট্যম বলে একটি নাচ রয়েছে, সেটি হচ্ছে তামিলনাড়ু। কেরালার খুব গুরুত্বপূর্ণ একটি ডান্স ফর্ম হচ্ছে কথাকলি। উত্তর এবং পশ্চিম ভারতের কত্থক, অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি এবং বাংলার ছৌ নৃত্য বিশেষভাবে উল্লেখযোগ্য। আশা করছি তোমরা বাংলার ছৌ নৃত্য সম্পর্কে কিন্তু সবাই অবগত আছো। খুব জনপ্রিয় একটি ডান্স ফর্ম ছৌ নাচ বাংলার।
এটা ছাড়াও আমি যেগুলো বললাম, অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি, উত্তর এবং পশ্চিম ভারতের কত্থক তো রয়েছেই। আর ভারতের নৃত্যকলাকে সমৃদ্ধ করেছেন এমন কয়েকজন মানুষ হলেন উদয় শঙ্কর, মল্লিকা সারাভাই, পণ্ডিত বিরজু মহারাজ প্রমুখ। নৃত্য চর্চা সম্পর্কিত কয়েকটি উল্লেখযোগ্য বই রয়েছে, কিন্তু নামগুলো তোমরা লিখে রাখতে পারো। কি কি বই? শোভনা গুপ্তার ডান্স অফ ইন্ডিয়া, কি বললাম? শোভনা গুপ্তার ডান্স অফ ইন্ডিয়া, গায়ত্রী চট্টোপাধ্যায়ের ভারতের নৃত্যকলা প্রভৃতি। ভারতী চট্টোপাধ্যায়ের ভারতের নৃত্যকলা প্রভৃতি। এবার আসছি আমরা নাটকে। নাটক কথার অর্থ ড্রামা। আমরা অনেকেই তো চলচ্চিত্র দেখি, সিনেমা দেখি, আবার অনেকে কিন্তু নাটকও দেখে, চলচ্চিত্র দেখে। তো চলো চলচ্চিত্র নিয়ে একটু কথা বলে নিই, নাটক নিয়ে একটু কথা বলে নিই। জীবনকে যেখানে বর্ণনীয় না করে দর্শনীয় করা হয়, সেখান থেকেই নাটকের উদ্ভব। হেরাসিম লেভেভেভ নামে এক রুশ পর্যটক 1795 খ্রিস্টাব্দে কলকাতায় বেঙ্গলি থিয়েটার নামক নাট্যশালায় প্রথম নাটক মঞ্চস্থ করেন। প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটি লাইন, লিখে রাখতে পারো। হেরাসিম লেবেভেভ নামে একজন রুশ পর্যটক 1795 খ্রিস্টাব্দে কলকাতায় বেঙ্গলি থিয়েটার নামক নাট্যশালায় প্রথম নাটক মঞ্চস্থ করেন। এই যুগের নাট্যচর্চায় কারা বিশেষ অবদান রেখেছিলেন? এই যুগের নাট্যচর্চায় বিশেষ অবদান রেখেছিলেন মধুসূদন দত্ত, গিরিশচন্দ্র ঘোষ, দীনবন্ধু মিত্র, রবীন্দ্রনাথ ঠাকুর, শম্ভু মিত্র প্রমুখ। আর নাট্যচর্চা সম্পর্কিত কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ কি? কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ কিন্তু ছিল ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বঙ্গীয় নাট্যশালার ইতিহাস। শর্ট কোশ্চেনে কিন্তু এই যে প্রশ্নটা বহুবার দেওয়া হয় যে বঙ্গীয় নাট্যশালার ইতিহাস, সেটি কে লিখেছেন? এই গ্রন্থটি কিন্তু লিখেছেন ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এছাড়াও আরেকটি গ্রন্থ রয়েছে যেটি সত্যজীবন মুখোপাধ্যায়ের লেখা, দৃশ্যকাব্য পরিচয়। এবার আসছি আমরা চলচ্চিত্র। চলচ্চিত্র বললাম আমি আগেই যে চলচ্চিত্র মানে কিন্তু সিনেমা, আমরা যেটাকে সিনেমা বলি। এবং আশা করব যে গান যেমন তোমরা প্রায় প্রত্যেকেই শোনো, তেমন সিনেমার সাথেও কিন্তু প্রত্যেকেই কম বেশি পরিচিত আছো। তো দেখো সিনেমাও ইতিহাসে কতটা গুরুত্বপূর্ণ। আমরা ঘটনার জীবন্ত প্রতিরূপ দেখতে পাই চলচ্চিত্রের মাধ্যমে। নিরক্ষর মানুষ চলচ্চিত্রের মাধ্যমে ঘটনা এবং কাহিনী বুঝতে পারে। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখো অনেক বাড়িতে কিন্তু প্রত্যেক দিন খবরের কাগজ আসে সকালবেলায়। তারা কিন্তু খবরের কাগজ পড়ে এবং তারা কি ঘটলো বিভিন্ন জায়গায়, তার রাজ্যে, তার দেশে সমস্ত কিছু জানতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে যে প্রত্যেকেই যে স্বাক্ষর হবে, অর্থাৎ পড়াশোনা জানবে, লেখাপড়া জানবে, তা তো নয়। আমাদের মতো দেশে এখনো বহু মানুষ রয়েছে যারা খবরের কাগজ থেকে এরকমভাবে খবর বা নিউজ পড়তে পারে না। তাদের তাহলে কি জানার অধিকার নেই? তারাও কিন্তু জানতে পারে। কোনো গুরুত্বপূর্ণ ঘটনা যদি তাদের সিনেমার মাধ্যমে দেখানো হয়, তাহলে কিন্তু তারা খুব সহজেই বিষয়টা নিয়ে অবগত হয়। লোকশিক্ষার মাধ্যম হিসেবে চলচ্চিত্রের গুরুত্ব তাই অপরিসীম। বর্তমান চলচ্চিত্রের আবিষ্কারক হলেন লুই জে হ্যালে এবং আগাস্ত লুমিয়ের। খুব গুরুত্বপূর্ণ একটি লাইন, বর্তমান চলচ্চিত্রের আবিষ্কারক কারা? লুই জে হ্যালে এবং আগাস্ত লুমিয়ের। ভারতে হীরালাল সেন প্রথম সিনেমা প্রদর্শন চালু করেন বা শুরু করেন। কে? মানুষটির নাম কি? হীরালাল সেন। তিনি প্রথম ভারতবর্ষে সিনেমা প্রদর্শন কিন্তু চালু করেন। ভারতীয় উপমহাদেশে প্রথম নির্বাক ছবি ছিল রাজা হরিশ্চন্দ্র, যেটি 1913 খ্রিস্টাব্দে বেরিয়েছিল সিনেমাটি। রাজা হরিশ্চন্দ্র কার সিনেমা এটি? এটি ছিল দাদা সাহেব ফালকের পরিচালনায়। দাদা সাহেব ফালকের পরিচালনায় এটি ভারতবর্ষের প্রথম সিনেমা। তো যারা ইউটিউব
ঘাটো, আশা করি সবাই ঘাটো, কারণ এই ভিডিওটাও তো তোমরা ইউটিউবেই দেখছো। ভিডিওটা দেখা হয়ে গেলে ইউটিউবে কিন্তু রাজা হরিশ্চন্দ্র বলে সার্চ করবে, 1913 খ্রিস্টাব্দের একটি সিনেমা, দেখবে তোমরা দেখতে পাবে, এটি কিন্তু ইউটিউবে রয়েছে। তো এই সিনেমাটি দাদা সাহেব ফালকে পরিচালনা করেছিলেন। এছাড়াও বাংলায় প্রথম নির্বাক ছবি ছিল বিল্বমঙ্গল, যেটি 1919 খ্রিস্টাব্দে রিলিজ করেছিল। এর আগের যে সিনেমাটি, এটি কিন্তু বাংলার সিনেমা না, এটি ভারতের সিনেমা, রাজা হরিশ্চন্দ্র। কিন্তু বাংলার প্রথম সিনেমা 1911 খ্রিস্টাব্দ, 1919 খ্রিস্টাব্দ, বিল্বমঙ্গল। সবাক ছবি, দেনা পাওনা, জামাই ষষ্ঠী ইত্যাদি। সবাক ছবি মানে প্রথমে যে সিনেমা হতো সেই সিনেমাতে কিন্তু কেউ কথা বলতো না, মানে শুধুমাত্র ছবির মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে কিন্তু বোঝানো হতো যে কি বলা হচ্ছে। কিন্তু তারপরে আস্তে আস্তে সবাক সিনেমা কিন্তু তৈরি হয়। সবাক সিনেমা মানে যেখানে আমরা কথা বলি বা কথা বলছে নায়ক নায়িকা বা অন্যান্য পার্শ্ব চরিত্ররা, আমরা কিন্তু দেখতে পাই সেই জিনিসটা। হিন্দি সবাক ছবি ছিল আলম আরা। চলচ্চিত্র নিয়ে চর্চা করে যারা স্মরণীয় হয়ে আছেন তারা হলেন ঋত্বিক ঘটক। চলচ্চিত্র মানুষ এবং আরও কিছু তার একটি বিখ্যাত গ্রন্থের নাম। ঋত্বিক ঘটকের নাম তোমরা আশা করি শুনেছো, বিখ্যাত পরিচালক। আমার তার একটি কোটেশন খুব ভালো লাগে। তিনি একবার বলেছিলেন যে ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো, ভাবা প্র্যাকটিস করো। এই কোটেশনটা আমার খুব ভালো লাগে ঋত্বিক ঘটকের। তো তিনি হচ্ছেন একজন স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক। এছাড়াও রয়েছেন সত্যজিৎ রায়, একেই বলে শুটিং, তার একটি বিখ্যাত গ্রন্থ। যদি পরীক্ষায় আসে যে সত্যজিৎ রায়ের সিনেমা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ গ্রন্থের নাম লেখো, কী হবে উত্তর? একেই বলে শুটিং। আর এরকমভাবে যদি প্রশ্নটা দেয় যে একেই বলে শুটিং, এই গ্রন্থটি কে লিখেছেন? লিখেছেন হচ্ছেন সত্যজিৎ রায়। এছাড়াও তপন সিংহ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন চলচ্চিত্র নির্মাতা। তার একটি গুরুত্বপূর্ণ বই চলচ্চিত্র আজীবন প্রমুখ। তো এই ছিল আজকের তোমাদের ক্লাস। আমরা কিন্তু এখানে জানলাম, এই ক্লাসে আমরা মূলত আজকে দেখলাম যে মানুষের বিনোদনের যে অংশ, মানে মানুষ তার অবসর সময়টা যেগুলোর পেছনে ব্যয় করে, সেই গান, সেই নৃত্য, সেই নাটক বা সেই সিনেমা সম্পর্কে। আশা করছি আমি যেগুলো বললাম সেইগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, এবং তোমরা যদি চাও তাহলে কিন্তু একটা নোট খাতা নিয়ে আমার যে ভিডিওটা বন্ধ করে করে, মানে পজ করে করে কিন্তু নোটস নিয়ে নিতে পারো, এতে করে তোমাদের সুবিধা হবে। আর যদি না চাও তাহলে শুধুমাত্র শুনতে পারো, কারণ আমি তো বই থেকেই বুঝিয়েছি, বইতে এগুলো পেয়ে যাবে। তো আশা করছি এই ক্লাসটা প্রচণ্ড ভালো লেগেছে তোমাদের। আশা করছি আমি কিছু বোঝাতে পেরেছি। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না, কারণ এরপরে একটার পর একটা কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও আসতেই থাকবে, যেগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু প্রচণ্ড পরিমাণে সাহায্য করবে ভালো নাম্বার পেতে। তাহলে আগামী একদিন আবার খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে এই চ্যানেলে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত গুড বাই, ভালো থেকো সবাই।